হ্যালো ক্লাস, আজকের আমরা বোর যে মডেলটা পড়িয়েছিলাম, বোরের যে বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার, সেই বোরের অ্যাটমিক স্ট্রাকচারের কিছু কিছু লিমিটেশনস বা এই স্ট্রাকচারটা কেন পরের দিকে ফেল করতে আরম্ভ করলো। মানে খুব পপুলার স্ট্রাকচার বেসিক্যালি, কিন্তু তাও এই স্ট্রাকচারটা পরের দিকে ফেল করতে আরম্ভ করলো। সেই ফেল করতে আরম্ভ করলো কেন ব্যাপারটা, সেটা আমরা আস্তে আস্তে একটু ডিসকাস করব। তাহলে আমি প্রথমে হেডিং করি, এটা হচ্ছে লিমিটেশন অফ বোরস মডেল। লিমিটেশনস of বোরস মডেল। দেখো, যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে বাংলায় ভালো লেখা আছে, তোমাদের টেক্সট বুক থেকে এগুলো তোমরা বাংলায় নোট লিখে নিও, ঠিক আছে? কিন্তু আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে বেসিক্যালি কেন একটা ফেল করলো। আচ্ছা দেখো, প্রথমত একটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা কি, বোরের মডেল যখন আমি পড়িয়েছিলাম তখন আমি বারবার বলেছিলাম যে বোরের মডেলটা হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো ওয়ান ইলেকট্রন অ্যাটম, অর্থাৎ যে অ্যাটমে বা যে পরমাণুতে ইলেকট্রন একটা আছে সেক্ষেত্রেই বোর মডেলটা কাজ করে। তাহলে বলে দিই যে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি ওয়ান ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ যার একটা ইলেকট্রন আছে, যে পরমাণুর একটা ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন, যেমন হিলিয়াম প্লাস, যেমন লিথিয়াম প্লাস প্লাস মানে লিথিয়াম 2+, এইসব অ্যাটমদের জন্য যেগুলোর একটা ইলেকট্রন আছে, দে হ্যাভ অনলি ওয়ান ইলেকট্রন, তাহলে তার জন্য কি হয়েছে, তার জন্য এই মডেলটা কাজ করে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর যেটা আমরা মানে যেটা ডেভেলপমেন্ট করতে করতে যেটা দেখেছি কি, যে এটা বেসিক্যালি বোর মডেলটা কি শুধুমাত্র ইলেকট্রনের কি কণা ধর্ম নিয়ে কথা বলে বা পার্টিকেল নেচার নিয়ে কথা বলে। অর্থাৎ ইলেকট্রন একটা কণা, সে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, ওখানে কিন্তু কোনো ওয়েভের কথাবার্তা বলেনি যে ইলেকট্রন একটা ওয়েভ হতে পারে। কিন্তু পরে কি দেখলাম, যে ডি ব্রগলি বলল যে প্রতিটা ইলেকট্রন যেগুলো একটা ইটসেলফ একটা কণা, তাদের কি নিজস্ব একটা ওয়েভ ক্যারেক্টার থাকবে। তাহলে এখানে ওয়েভ ক্যারেক্টার সম্পর্কে কোনোভাবে কথাবার্তা বলা নেই। যেহেতু ওয়েভ ক্যারেক্টার সম্পর্কে কোনোভাবে কথাবার্তা বলা নেই, তাহলে সেখানে কি, সেটা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাকেও মানবে না। তাহলে কি, এটা আমি বলতে পারি যে এটা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালকে কি করে, ডিসওবে করে, বা এটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা মানে না, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা এটা মানতে চায় না। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর বলতে গেলে বলছে যে বোরের আমরা অ্যাটম মানে কি, এটা একটা 3 ডাইমেনশনাল মডেল। 3 ডাইমেনশনাল মানে কি, আমরাও নিজেরাই 3D, মানে কি আমাদের দৈর্ঘ্য আছে, আমাদের প্রস্থ আছে, আমাদের উচ্চতা আছে, তাই তো আমরা 3D। কিন্তু এটা যেহেতু 3D যেহেতু, তাহলে কি বোরের মডেলটা হওয়া উচিত ছিল 3D। কিন্তু এই মানে যে এই যে 3D, এই 3D সম্পর্কে বোর কিন্তু কোনো আইডিয়া দেননি। তাহলে কি, যে দেয়ার ইজ নো আইডিয়া অ্যাবাউট 3D অ্যাটমিক মডেল। 3D অ্যাটমিক মডেল সম্পর্কে বোর কিন্তু কোনো আইডিয়া দিতে পারেননি। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি, বইতে অনেক পয়েন্ট আছে দেখতে পাবে, তুমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি আমি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি, যে একটা ইফেক্ট আছে, একটা ঘটনা আছে যাকে বলে জিমান ইফেক্ট। জিমান ইফেক্ট মানে কি, যে তুমি এই যে তুমি যে তুমি স্পেকট্রাতে যে লাইনগুলো পেয়েছিলে, এই যে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এই যে লাইনগুলো পেয়েছিলে, বলছে তুমি যদি স্পেকট্রোমিটারটা যদি খুব ভালো হয়, অর্থাৎ তুমি যদি স্পেকট্রোমিটারের রেজলিউশন বাড়াও, মানে কি, ধরো তুমি একটা মোবাইলে ফটো তুললে, তোমার মোবাইলের মেগাপিক্সেল ধরো 2 মেগাপিক্সেল, তোমার মোবাইলের রেজলিউশন হচ্ছে 2 মেগাপিক্সেল, তোমার ক্যামেরা, তাহলে 2 মেগাপিক্সেল ক্যামেরা, তুমি একটা ফটো তুললে, তুমি ফটোটাকে জুম করো, কি হবে, তোমার ফটো কিন্তু ফেটে যাবে। অপরপক্ষে এখন যে সমস্ত ফোন বেরিয়েছে, এই রেডমি নোট 9 প্রো বা তোমার সব অপো, ফ্যাপো, কী সব সব ফোন যে বেরিয়েছে এখন, ওই ফোনগুলোতে তুমি যদি এখন ফটোটা তুলো, 48 মেগাপিক্সেল যদি ফটোটা তুলো, তারপর তুমি যদি জুম করো, তাহলে কি ফটোর তুমি ডিটেলিংটা দেখতে পাবে। তেমনই স্পেকট্রোমিটারের রেজলিউশন পাওয়ার থাকে। তাহলে বোর যখন এই মডেলটা দিয়েছিল, তখন যে স্পেকট্রোমিটারটা ইউজ করা হয়েছিল, তখন সেটা কি ছিল, লো রেজলিউশন স্পেকট্রোস্কোপ।
কী ছিল? লো রেজোলিউশন স্পেকট্রোস্কোপ। ঠিক আছে, তখন মোটামুটি এই লাইনগুলো মোটামুটি দেখা গেছিলো, 3টে লাইন দেখা গেছিলো। এবার কি হলো, বলা হয়েছে যে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে না, তুমি এখানে বাইর থেকে তুমি যদি চুম্বক ক্ষেত্র দাও বা যদি ম্যাগনেটিক ফিল্ড দাও, ম্যাগনেটিক ফিল্ড দাও, বা তুমি যদি ইলেকট্রিক ফিল্ড দাও, অর্থাৎ কি, তুমি যদি দাও চুম্বক ক্ষেত্র যদি বাইরে থেকে প্রয়োগ করো, মানে তুমি এর কাছাকাছি একটা চুম্বক নিয়ে এসছো, বা তুমি এর কাছাকাছি একটু ইলেকট্রিসিটি ফিল্ড দিয়েছো, তাহলে কি হচ্ছে, তাহলে এই লাইনগুলো আবার অনেক লাইনে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই লাইনগুলো আবার একাধিক লাইনে ভেঙে যাচ্ছে, মানে বোরের এক একটা লাইন একাধিক লাইনে ভেঙে যাচ্ছে। যখন তুমি ম্যাগনেটিক ফিল্ড ইউজ করছো, তখন যখন লাইনটা ভেঙে যাবে, তখন এটাকে বলা হয় কি, জিম্যান ইফেক্ট। অর্থাৎ কি, ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করে যখন তুমি বোরের লাইনগুলোকে দেখবে যে এক একটা লাইন কি করছে, আরও লাইনে ভেঙে যাচ্ছে। যখন তুমি হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে দেখবে, কি হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপ, তুমি যখন হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে দেখবে, তখন দেখবে যে বোরের যে এক একটা লাইন, এই এক একটা লাইন হচ্ছে একাধিক লাইনে ভেঙে যাচ্ছে। কখন? যখন তুমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ বা চুম্বক ক্ষেত্র দিচ্ছ, বা কি চুম্বক ক্ষেত্র। তাহলে এই ইফেক্টটাকে বলা হয় জিমান ইফেক্ট। আবার যখন তুমি ইলেকট্রিক ফিল্ড বা তুমি হচ্ছে তড়িৎ ক্ষেত্র দিচ্ছ বা তড়িৎ প্রবাহ করছো ওখানটায়, তখন দেখতে পাবে তখন এই লাইনগুলো এই একাধিক লাইনে ভেঙে যাচ্ছে। তখন যে ইফেক্টটা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি স্টার্ক ইফেক্ট। ঠিক আছে, চুম্বক ক্ষেত্র দিয়ে যখন ভাঙছে তখন বলা হচ্ছে কি জিমান ইফেক্ট। ইলেকট্রিক ফিল্ড বা যখন তড়িৎ ক্ষেত্র দেওয়া হচ্ছে, তখন যখন রেখাগুলো ভাঙছে, তখন তাকে বলা হচ্ছে স্টার্ক ইফেক্ট। এই যে দুটো ইফেক্ট, এই দুটো ইফেক্টের ব্যাখ্যা কিন্তু বোর মডেল দিতে পারেনি। তাহলে কি, এই দুটো ইফেক্টের নো এক্সপ্লেনেশন ফ্রম বোরস মডেল। অর্থাৎ বোর মডেল কি করেছে, যে এর বেসিক্যালি কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কেন এটা হচ্ছে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি, আরেকটা মানে কি, ওই তুমি যদি নর্মাল এই জিনিসটাকেই বলছি আরেকবার, একটা পয়েন্ট করে বলে দিই, যে তুমি যে চুম্বক ক্ষেত্র দিয়েছো, বা সরি চুম্বক ক্ষেত্র বলছি, তুমি যদি নর্মাল চুম্বক ক্ষেত্রও দিতে হবে না, চুম্বক ক্ষেত্রও দিতে হবে না, তুমি তখন যখন বোর যখন লাইনগুলো পেয়েছিল, এইচ আলফা এইচ বিটা এইচ গামা লাইনগুলো পেয়েছিল, তুমি তখন যদি এই যে যন্ত্রে এটা পাওয়া হয়েছিল, তুমি যদি হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপ, অর্থাৎ 48 মেগাপিক্সেল আর কি ওইরকম টাইপের হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে তুমি যদি এটাকে দেখো, তুমি দেখবে যে এই এক একটা লাইন না, এগুলো একাধিক লাইনে কিন্তু ভেঙে আছে। মানে ধরো একটা তুমি ফটোতে, ধরো তুমি একটা তার দেখতে পেয়েছো, 2 মেগাপিক্সেলে তোলা হয়েছে, জুম করলে তুমি ওই একটা তারই দেখতে পাচ্ছ। এখন ওই ফটোটাকে তুমি 48 মেগাপিক্সেল ক্যামেরায় তোলো, তখন তুমি যখন জুম করে দেখলে, তখন বলেছে ওই না, এটা একটা তার না, ওখানে 3টে তার ছিল, কিন্তু আমাকে যেহেতু রেজলিউশন কম, সেহেতু আমাকে একটা তার দেখাচ্ছিল। তাহলে পরে যখন হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে যখন দেখা গেল, তখন দেখা গেল যে এই যে এইচ আলফা যে লাইনটা, এইচ আলফা লাইন আবার 3টে লাইন দিয়ে তৈরি। এইচ আলফা লাইন সেটা কি আবার 3টে লাইন দিয়ে তৈরি। তাহলে এইটাও হচ্ছে, তাহলে বোর এটাকেও কিন্তু নো এক্সপ্লেনেশন, এক্সপ্লেন করতে পারেননি, ব্যাখ্যা দিতে পারেননি। নো এক্সপ্লেনেশন। ঠিক আছে, কোনোরকমভাবে তুমি কিন্তু বোর মডেল কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারেননি। আচ্ছা, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে বিজ্ঞানী সোমারফিল্ড, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে কে, বিজ্ঞানী সোমারফিল্ড, বা যেটাকে তুমি সামারফিল্ড বলে, অনেকে অনেকে সোমারফিল্ড বলে। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী সামারফিল্ড এই মডেলটাকে ব্যাখ্যা করলেন। তাহলে সেই মডেলটা যেভাবে ব্যাখ্যা করেছিলেন, সেই মডেলটা হয়ে গেল সামারফিল্ডের মডেল, বা তুমি বলতে পারো বোর সামারফিল্ডের মডেল একসাথে। মানে বোরের মডেলটাকে একটু ডেভেলপ করে দিলেন, একটু বেশি না, একটু ডেভেলপ করে দিলেন, যে এই লাইনগুলো কেন আসছে, যখন আমি হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে যখন দেখছি, তখন এই 3টে লাইন কেন আসছে। ঠিক আছে, আচ্ছা
তাহলে আমি এবার সোমারফিল্ড কি বলেছিলেন সেটা একটুখানি দেখি, বা সোমারফিল্ড মডেল থেকে কি কি পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা পজ করে নাও, তুলে নাও, আমি পেজ উল্টেছি। আচ্ছা, তাহলে এবার আমি চলে আসি, একদম বলে দিই যে কি আমি পড়বো এবার কি সামারফিল্ড মডেল। ঠিক আছে, সামারফিল্ড সোমারফিল্ডস মডেল। আচ্ছা, সোমারফিল্ড এই বোরের যে থিওরিটা আছে তাকে একটু মডিফাই করে দিলেন। বোরের মতানুসারে কি, বোরের মতানুসারে ইলেকট্রন একটা বৃত্তাকার কক্ষপথে ঘোরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ঠিক আছে, ইলেকট্রন রিভলভস ইন এ সার্কুলার পাথ। যা সেন্টারে কি থাকে, সেন্টারে থাকে নিউক্লিয়াস, আর ইলেকট্রনটা এর চারদিকে এরকম বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল। এটা কে বললেন? এটা বললেন হচ্ছে বিজ্ঞানী বোর। সমারফিল্ড বললেন যে না, বৃত্তাকার না, ইলেকট্রনটা অ্যাকচুয়ালি উপবৃত্তাকার কক্ষপথ বা ইলিপ্টিক্যাল পাথ বা ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে। তাহলে কি সোমারফিল্ড কি বললেন? তাহলে আমি একটু এঁকে দিই। আচ্ছা, ইলিপ্ট কি? আচ্ছা, আমি আগে বলে দিই, আগে ব্যাপারটা বলে দিই। সোমারফিল্ড বললেন কি যে ইলেকট্রন এরকম ইলিপ্টিক্যাল, কি এগুলো কি বলা হচ্ছে, ইলিপ্টিক্যাল অরবিট, বা তুমি যদি বাংলায় বলো তাহলে কি বলবে যে উপবৃত্তাকার কক্ষপথ। যাদের উপবৃত্ত পড়া হয়ে গেছে তারা বুঝতে পারছো উপবৃত্ত জিনিসটা কি, যাদের পড়া হয়নি আমি হালকা আইডিয়া দিই। আচ্ছা, বলে দিই। প্রথমে সোমারফিল্ড কি বললেন যে ইলেকট্রন এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, এবং এই উপবৃত্ত কক্ষপথের যে নাভি থাকে, নাভিকে কি বলা হয়, কি উল্টোপাল্টা নাম নাভি দিস, যাই হোক বাংলায় দেওয়া আছে যেহেতু, নাভি বলে একটা জায়গা থাকে, যেখানে কি থাকে, যেখানে থাকে তোমার নিউক্লিয়াস। অর্থাৎ এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথ আছে যেখানে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। ঠিক আমাদের সৌরমণ্ডলের মতো। পৃথিবী কি করে? পৃথিবী কি সূর্যের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘোরে? না, বৃত্তাকার না, একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। সেই উপবৃত্তাকার কক্ষপথের নাভি থেকে থাকে সূর্য থাকে। সেরকমই নিউক্লিয়াস হচ্ছে কি করে, এই উপবৃত্তাকার যে কক্ষপথে ইলেকট্রনটা যেটা ঘুরছে তার নাভিতে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, এবং ইলেকট্রনটা কি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে। ঠিক আছে, তাহলে কি এটাকে কি বলা হয়? তাহলে কি আমি বাংলায় না ইংলিশ লিখে দিই যে নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস থাকে ফোকাসে বা নাভিতে। আর ইলেকট্রনগুলো কি করে বলে দিই যে ইলেকট্রন রিভলভস ইন ইলিপ্টিক্যাল অরবিট। তাহলে মডেলটা বোঝা গেল। মডেলটা কি বললেন যে ইলেকট্রনটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে, যে উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে কি থাকে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস থাকে হচ্ছে তোমার ফোকাসে বা নাভিতে, এবং ইলেকট্রনটা কি তার চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে। ঠিক আছে, আচ্ছা এবারে উপবৃত্ত জিনিসটাকে একটুখানি বুঝিয়ে দিই। এটা তোলা হয়ে গেছে, পজ করো, পজ করে তুলে নাও। এবার আমি উপবৃত্ত জিনিসটা কি বুঝিয়ে দিই। দেখো, উপবৃত্ত মানে দেখতে ঠিক এরকম হয়, মানে এটা বৃত্তের একটা রূপ, সার্কেলের একটা টাইপ। সার্কেল কেমন হয়? একদম গোল, যার একটা সেন্টার থাকে, যার একটা রেডিয়াস থাকে বা ব্যাসার্ধ থাকে, তাই তো। উপবৃত্ত কি হয়, এরও একটা সেন্টার থাকে, আমাকে এভাবে এঁকে দিই বরঞ্চ লাভ আছে। এটা কি? এটা হচ্ছে উপবৃত্তের কি সেন্টার, কেন্দ্র উপবৃত্তের। আচ্ছা, এবারে দেখো বৃত্তাকার কক্ষপথে মানে মানে একটা বৃত্তাকার কক্ষপথ বলছে, একটা বৃত্ত, বৃত্ত বা একটা সার্কেলের রেডিয়াস সবসময় কনস্ট্যান্ট থাকে, আর তো সবসময় কনস্ট্যান্ট থাকে। কিন্তু এক্ষেত্রে দেখো এইটা বড়, এইটা ছোট, আবার এইটা একটু আলাদা রকম, এইটা একটু আলাদা রকম দৈর্ঘ্যের, এইটা একটু আলাদা রকম দৈর্ঘ্যের, এইটা একটু আলাদা রকম দৈর্ঘ্যের, তাই তো। মানে এগুলো কি
এখানে যদি ইলেকট্রন যদি ঘোরে তাহলে ইলেকট্রনের কি হবে, যে ডিস্টেন্সটা সবসময় সেন্টার থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এর কোনো ফিক্সড রেডিয়াস নেই। ঠিক আছে, প্রথম কথা কি, এর কোনো ফিক্সড রেডিয়াস নেই। ক্লিয়ার? আচ্ছা, এবারে উপবৃত্তের বা ইলিপ্টের যেটা তোমার বেসিক্যালি এই যেটা বড় হয়, যে অ্যাক্সিসটা লিখে দিই লার্জ অ্যাক্সিস, অর্থাৎ যে অ্যাক্সিসটা বড়, কোনটা বড়, এইটা বড়, এটাকে কি বলা হয় বলো দেখি, এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। যে বড় হয় তাকে তো মেজর বলা হয়, তাহলে যেটা ছোট হবে স্মল অ্যাক্সিস, তাই কি বলবো মাইনর অ্যাক্সিস। কোনটা, এইটা, এটা ছোট এটা বড়, বড়টাকে কি বলবো মেজর অ্যাক্সিস, ছোটটাকে কি বলবো মাইনর অ্যাক্সিস। ক্লিয়ার? আচ্ছা, এটাকে মেজর অ্যাক্সিসকে বাংলায় বলা হয় কি, বলা হয় পরাক্ষ, আর মাইনরটাকে বলা হয় কি উপাক্ষ। পরাক্ষ আর উপাক্ষ। এবারে এই মেজর অ্যাক্সিসটা কি, এটাকে হাফ করা হয়েছে এইভাবে, তাহলে এই যে ডিস্টেন্সটা এইটা বা এইটা ধরি আমি এটাকে এই যে হাফ যে ডিস্টেন্সটা ধরি এ, অর্থাৎ এটা কি মেজর অ্যাক্সিসের হাফ ডিস্টেন্স। মাইনর অ্যাক্সিসের হাফ ডিস্টেন্সকে ধরি আমি বি, অর্থাৎ এইখান থেকে এইটুকু বি, এইটা হচ্ছে এ। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা বলা হচ্ছে যে এই যে মানে ব্যাপারটা কি তোমার, আচ্ছা আরেকটা জিনিস বলতে, আরেকটা জিনিস এটা হচ্ছে কি, যে উপবৃত্তের উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা বা ইংলিশে বলা হয় ইসেন্ট্রিসিটি, যেটাকে ই দিয়ে লেখা হয়, তার ফর্মুলা কি, সেটা হচ্ছে কি √1 - b² বাই a²। ঠিক আছে, √1 - b² বাই a²। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রতা, অর্থাৎ উপবৃত্তরা মানে এরম হবে না আরও চ্যাপ্টাভাবে এরম হবে না আর একটু উপর থেকে এরকম হবে, মানে কেমন সাইজের হবে, দেখতে কেমন হবে, সেটা বেসিক্যালি কি এই উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি থেকে তুমি একটা আন্দাজ লাগাতে পারবে যে ওটা দেখতে কেমন হবে। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি উপবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি মডেলে। আচ্ছা, বোরের মডেলটা কি ছিল দেখো দেখি। বোরের মডেলে ছিল কি, একটা বৃত্তাকার কক্ষপথ ছিল, একটা সার্কুলার অরবিট ছিল, যার সেন্টারে ছিল আমার নিউক্লিয়াস, এবং ইলেকট্রনগুলো কি করেছিল চারদিকে ঘোরাফেরা করছিল এই সার্কুলার অরবিটে। এক্সকিউজ মি। আচ্ছা, এবারে দেখো দেখি এই যে ইলেকট্রনটা এই যে ঘুরছে, তাহলে কি কি জিনিসপত্র আছে, একটা কি, একটা আছে হচ্ছে কি এর একটা দূরত্ব আর, নিউক্লিয়াস থেকে বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরবে তার একটা কি ব্যাসার্ধ থাকবে, একটা আর থাকবে, যে আর ডিস্টেন্সে আমার ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে কি আরটা সবসময় ফিক্সড, অর্থাৎ আর এর কোনো স্বাধীনতা নাই, আর কে ওটাই থাকতে হবে। যদি আমি বলছি 1 নম্বর কক্ষপথ, তাহলে কি বলবো যে 1 নম্বর কক্ষপথের ডিস্টেন্স হচ্ছে নিউক্লিয়াস থেকে এতটা, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ডিস্টেন্সে কিন্তু ইলেকট্রনটা ঘুরবে, ওর বাইরে যেতে পারবে না। ওই যখন ওখানে যখন ঘুরবে ও কিন্তু চেঞ্জ হবে না, ওই আর কক্ষপথেও ঘুরবে। ঠিক আছে, কিন্তু কি চেঞ্জ হচ্ছে বলো দেখি। আচ্ছা ধরো ধরো যখন এইখানে যখন আমার ইলেকট্রনটা ছিল, বা যখন এখানে ইলেকট্রনটা এলো, বা যখন এখানে ইলেকট্রনটা এলো, কিটা চেঞ্জ হচ্ছে, কোনটা চেঞ্জ হচ্ছে। এটা ধরো থিটা কোণে এখন ইলেকট্রনটা ছিল, আমি যদি এখান থেকে যদি একটা দাগ টেনে দিই এইভাবে, তাহলে বলো যে এখান থেকে ইলেকট্রনটা এখন থিটা কোণে ছিল, থিটা কোণে থাক, যদি আমি বলছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইলেকট্রনটা কোথায় আছে, আমি বলবো এখানে আছে, মানে ধরো থিটার মান যদি 30 ডিগ্রি হয় তখন বলবো ইলেকট্রনটা এখানে আছে। যদি বলি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কোথায় আছে, তখন আমি বলবো যে এখানে আছে। অর্থাৎ কি ইলেকট্রনটা আর ফিক্সড, কিন্তু থিটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে এখানে, মানে কি জিরো থেকে শুরু করলে একদম 360 ডিগ্রিও ঘুরে আসছে, তাই তো, 0 থেকে শুরু করে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 61 ডিগ্রি, 62 ডিগ্রি, এরকম করে সবসময় ইলেকট্রনটা কিন্তু কোণ কিন্তু চেঞ্জ হতে থাকছে সবসময়। তাহলে কি থিটা ইজ নট ফিক্সড,
তাহলে ইলেকট্রনের মোটামুটি একটা স্বাধীনতা আছে। কি স্বাধীনতা? যে আমার থিটা আমি চেঞ্জ করতে পারবো, আমি আমার কোণ চেঞ্জ করতে পারবো, কারণ আমি কোণ চেঞ্জ করি আমাকে ঘুরতে হচ্ছে না, আমি কী করে ঘুরতাম। তাহলে আমার কোণটা চেঞ্জ হচ্ছে কিন্তু আমি আর চেঞ্জ করতে পারছি না। তাহলে কি কটা জিনিস চেঞ্জ হচ্ছে? একমাত্র শুধু কোণটাই চেঞ্জ হচ্ছে। তার মানে কি? তাহলে সে স্বাধীনতা কত মাত্রা স্বাধীনতা পাচ্ছে? একমাত্রা স্বাধীনতা। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে ইলেকট্রনটার ডিগ্রিজ অফ ফ্রিডম সমান 1, মানে সে একদিক থেকে স্বাধীনতা পেয়েছে। মানে ধরো তোমাকে রাখা আছে, তোমাকে বাড়িতে বলছে তোমাকে সারাদিন পড়াশোনা করতে হবে, তোমাকে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা তোমাকে কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে, তোমাকে এই টাইমে খেতে হবে, ওই টাইমে স্কুলে যেতে হবে, এইভাবে তোমার কোনো স্বাধীনতা নেই। তোমাকে ওই টাইমে করতে হবে, নাহলে বাবা মা হেভি খেলাবে, হেভি মানে প্রচণ্ড পরিমাণে খেলাবে। কিন্তু তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে তোমাকে বলা আছে আচ্ছা ঠিক আছে, তোর যখন মনে হবে পড়াশোনা করতে করতে, যখন মনে হবে যে আর পড়াশোনা করতে ভালো লাগছে না, একটু মোবাইলে গেম খেলতে পারিস। তোমার জীবনে তাহলে একটা স্বাধীনতা আছে, যে তুমি শান্তিতে একটু গেম খেলতে পারবে। সেই ইলেকট্রনটারও একটাই স্বাধীনতা আছে, যে সে তার থিটাটাকে সবসময় চেঞ্জ করতে পারবে, তার কোণটাকে চেঞ্জ করতে পারবে। তাই কি তার ডিগ্রিজ অফ ফ্রিডম 1। এই ডিগ্রিজ অফ ফ্রিডম 1, এইটাকে বোঝানোর জন্য, যেহেতু এর ডিগ্রিজ অফ ফ্রিডম 1, তাহলে এখানে একটাই কোয়ান্টাম সংখ্যা বোর ইন্ট্রোডিউস করেছিল। তাহলে কি? অনলি ওয়ান কোয়ান্টাম নাম্বার ওয়াজ ইন্ট্রোডিউসড। একটা কোয়ান্টাম নাম্বারই বোর এখানে দিয়েছিলেন। কি সেটা? সেটা হচ্ছে কি? এন। জেনটাকে কি বলছি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা যাকে আরেক কথায় কি বলা হয়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে বোর এখানে শুধুমাত্র একটা জিনিস অ্যারেঞ্জ করতে পেরেছিল, সেটা হচ্ছে কি? এন। যেহেতু এর একটাই ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, যেহেতু শুধুমাত্র কোন চেঞ্জ হচ্ছে, তাই একটাই ডিগ্রিজ অফ ফ্রিডম, তাই বোর বললো যে না, শুধু একটাই থাকবে কোয়ান্টাম নাম্বার এন। এন মানে 1 মানে কি? প্রথম নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আছে। এন 2 মানে কি? দ্বিতীয় নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আছে। এন 3 মানে কি? 3 নম্বর কক্ষপথকে বোঝানো হচ্ছে, তাই তো? আচ্ছা, এই কোয়ান্টাম নাম্বারগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে কেন বলো দেখি? এই কোয়ান্টাম নাম্বারগুলো ইন্ট্রোডিউস করা হয় স্পেশালি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা কোথায় আছে, কোন পজিশনে আছে, সেটা বোঝানোর জন্য এই কোয়ান্টাম নাম্বারগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এবার একটুখানি সোমারফিল্ডের ব্যাপারটা চলে যাই। তাহলে সোমারফিল্ডে কটা কোয়ান্টাম নাম্বার থাকবে? নিজেরাই চিন্তা ভাবনা করতে পারছো নিশ্চয়ই, তাও দেখিয়ে দিই আমি। পজ করো, তুলে নাও। আচ্ছা, সোমারফিল্ড মডেলে কি ছিল? ছিল হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তটাকে দেখতে কেমন? কেমন দেখতে? এই তো। যার কি ছিল? যার নাভিতে কে ছিল? নিউক্লিয়াস। আর যার চারদিকে কে ঘুরছিল? ইলেকট্রন ঘুরছিল। তাহলে উপবৃত্তটাকে আমি মোটামুটি একটু হালকা এঁকে দিই। কীভাবে আমি করে দিই এটাকে? এটা কি তার মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে তার মাইনর অ্যাক্সিস। তাহলে দেখো, এবারে ইলেকট্রনটা যখন ঘুরছে, দেখো দেখি এই জিনিসটা, যে ইলেকট্রনটা যখন এখানে ছিল তখন তার রেডিয়াস এটা ছিল। আচ্ছা, ইলেকট্রনটা যখন এখানে চলে এলো তখন তার রেডিয়াস কি হলো? ছোট হয়ে গেল। আবার ইলেকট্রন যখন এখানে চলে আসবে আরও ছোট হবে, এখানে এলে ছোট, এখানে গেলে আরেকটু বড়, এখানে গেলে আরেকটু বড়, এখানে গেলে আরেকটু বড়। তার মানে কি? রেডিয়াসটা সবসময় চেঞ্জ হচ্ছে। তাহলে কি? আর ইজ নট ফিক্সড। মানে তাহলে কি? সে একটা ইলেকট্রনটা স্বাধীনতা পেল, যে আমি যেরকম সেরকম আরে আমি ঘুরতে পারবো, আমার আর আমি চেঞ্জ করতে পারবো। আবার কি? যেহেতু ও ঘুরছে, তার মানে কি? ও কোণও চেঞ্জ করছে। এখানে ছিল থিটা, এখানে এলে আর একটা কোণ, এখানে গেলে আর একটা কোণ। তাহলে কোণও চেঞ্জ হচ্ছে, মানে যখন এখানে একটা এলো তখন একটা কোণ, এখানে একটা এলো তখন একটা কোণ, এখানে যখন এলো আর একটা কোণ। তার মানে কি? থিটাও ইজ নট ফিক্সড। তাহলে এবার থিটাও চেঞ্জ হচ্ছে। তার মানে ইলেকট্রনটা কতগুলো স্বাধীনতা পেয়েছে? দুটো স্বাধীনতা পেয়েছে।
তার মানে আমি এখানে কি বলবো, যে ডিগ্রিজ অফ ফ্রিডম বা যেটা বলে স্বাধীনতার মাত্রা, সেটা কত এখানে 2। তাহলে একটা ছিল কি, প্রথমে ছিল এন, যেহেতু আর মানে একটা স্বাধীনতার মাত্রার জন্য আমি এন দিয়েছিলাম, কার জন্য, থিটার জন্য এন দিয়েছিলাম। এবারে আরটা যে চেঞ্জ হচ্ছে, আরের জন্য কি দেবো, তখন সোমারফিল্ড একটা তোমার কোয়ান্টাম নাম্বার তিনি নিয়ে এলেন, যাকে বলা হচ্ছে কে, স্মল কে। এই কেটাকে বলা হচ্ছে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা তুমি বাংলায় বলতে পারো কি গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এবারে কি হলো, এই কেটাকে প্রথমে ইন্ট্রোডিউস করা হলো। এবারে পরে দেখা গেল যে কিছু কিছু যখন ইকুয়েশন যখন এই মডেল থেকে যখন সলভ করা হচ্ছে, তখন কি হচ্ছে, কে এর মান মাঝে মাঝে 0 হয়ে যাচ্ছে। যখন কে এর মান 0 হতে আরম্ভ করলো, তখন কিন্তু ইকুয়েশনটা কিন্তু তখন সলভ করা যাচ্ছিল না। কে এর মান 0 মানে তো তাহলে কোয়ান্টাম নাম্বারটাই নেই। তাহলে আমি এই রেডিয়াল ডিস্ট্রিবিউশনটা কি করে দেখাবো আমি এখানটায়, যে এইভাবে যে যদি কোয়ান্টাম নাম্বারের মান যদি 0 হয়ে যায়, তাহলে কি করে আমি তার পজিশন দেখাবো, তাই না? তাহলে পরে এই কেটাকে রিপ্লেস করে একটা কোয়ান্টাম নাম্বার এলো, সেটাকে বলা হচ্ছে এল। ঠিক আছে, কেটাকে রিপ্লেস করে একটা কোয়ান্টাম নাম্বার এলো, সেটাকে বলা হচ্ছে এল। এলটাকেও তুমি বলতে পারো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। যে এল এর মান কি, এল এর মান হচ্ছে কে মাইনাস 1, অর্থাৎ কে এর মান যত, সেখান থেকে যদি 1 বিয়োগ করো, তাহলে সেটা হচ্ছে চলে আসবে আমার এল এর মান। ঠিক আছে, কে এর মান থেকে তুমি যদি 1 বিয়োগ করো, তাহলে সেটা চলে আসবে কি এল এর মান। অর্থাৎ আমি এখন থেকে এল নিয়েই কথাবার্তা বলবো, কে নিয়ে কিন্তু কথাবার্তা বলবো না। ঠিক আছে, আচ্ছা। এবার সোমারফিল্ড বললেন, তিনি ক্যালকুলেশন করে দেখালেন যে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এন হয়, তাহলে আমাদের যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম নাম্বারের সংখ্যা কত হবে, সংখ্যা হবে 0 থেকে শুরু করে এন মাইনাস এল অব্দি, সরি এন মাইনাস এল না, এন মাইনাস 1 অব্দি। আমি একটু ভালো করে দেখি, এন এর জন্য ভালো করে লিখে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আমি বলছি যদি এখানে লিখে দিই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, যদি এন হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে সংক্ষেপে কিউএন লিখে দিলাম। ঠিক আছে, কোয়ান্টাম নাম্বার কত হবে, 0 থেকে শুরু করে এন মাইনাস 1 অব্দি। তাহলে সংখ্যা কতগুলো হচ্ছে, সংখ্যা ওই এনটাই হচ্ছে, মানে আমি বলে দিচ্ছি, ধর আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি ধরলাম 2, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা এল এর মান কত হবে, এগুলো কি, এগুলো সব হচ্ছে এল এর মান, এটা কি, এটা হচ্ছে এন এর মান। তাহলে এল এর মান কত হবে, তাহলে 0 থেকে শুরু করেছি, তাহলে 0 থেকে শুরু করে 1 আর হবে, দেখো এন এর মান কি, এন এর মান যদি 2 বসাবো এখানে, তাহলে কি 2 মাইনাস 1 মানে 1, তাহলে 0 আর 1, তাহলে কটা হচ্ছে টোটাল, টোটাল হচ্ছে 2। তাহলে এন যদি 2 হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হবে, 2 হবে। এন যদি 3 হয়, তাহলে কত হবে, 0 1 2, কটা আছে টোটাল, 3টে। ঠিক আছে, যদি 4 হয়, 0 1 2 3, এই কটা হচ্ছে এল এর মান, 4টে। বোঝা গেল? তাহলে এন এর যেরকম মান হবে, সেরকমভাবে এল এর মান আসবে। আচ্ছা, এই এল এর মানগুলো কি বলে, এই মানগুলোকে মানে এই মানগুলো কি ডিফাইন করে? এই যে মানগুলো, এল বেসিক্যালি, অর্থাৎ আমি যদি বলি যে 2 নম্বর কক্ষপথে এল এর মান 2, মানে 2 নম্বর কক্ষপথে 2টো উপকক্ষ বা 2টো সাবসেল আছে। অর্থাৎ সোমারফিল্ড বললেন যে সেল বা অরবিট
বা কক্ষপথ। বলছি কক্ষপথ এগুলো কি সাবসেল বা উপকক্ষ দিয়ে তৈরি। অর্থাৎ আমি যে বলেছিলাম যে বোর কি বলেছিল যে একটা 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, পরে সোমারফিল্ড বললেন যে হ্যাঁ ওই 1 নম্বর কক্ষতে ওই 1 নম্বর কক্ষটা তৈরি হয়েছে কিছু উপকক্ষ দিয়ে, কিছু সাবসেল দিয়ে। 2 নম্বর কক্ষটা তৈরি হয়েছে কি কিছু সাবসেল দিয়ে। 3 নম্বর কক্ষটা তৈরি হয়েছে কিছু সাবসেল দিয়ে বা কিছু উপকক্ষ দিয়ে। তাই তো, মানে আমি যদি বলি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু দেখো পৃথিবীর মধ্যেও তো আবার চাঁদ তো পৃথিবীকে অরবিট করে ঘুরছে, এটা নর্মাল ব্যাপার বলে দিলাম। সেরকম কি, সেরকম এই যে কক্ষগুলো আছে, এই একটা যদি কক্ষ আমি আঁকি, তাহলে কিন্তু এই কক্ষের ভেতরে কিন্তু অনেক উপকক্ষ আছে, একাধিক, একটা বা একের বেশি উপকক্ষ দিয়ে এটা তৈরি। অর্থাৎ তোমাকে আমি একটা কথা বলি, ধরো তোমাকে শনি গ্রহ দেখানো হয়েছে, তুমি কীরকম আঁকবে? আচ্ছা, শনি গ্রহ মানে এই হবে, তার চারদিকে এই একটা রিং থাকে, বলয় থাকে, সবাই শনি গ্রহকে দেখেছো। কিন্তু আমরা দেখি রিং, কিন্তু অ্যাকচুয়ালি কি ওখানে রিং থাকে? অ্যাকচুয়ালি হচ্ছে ওখানে এত গ্রহাণুপুঞ্জ থাকে যেগুলো মিলে 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 একটা রিং তৈরি করেছে। ঠিক সেরকম একটা কক্ষপথ, এখানে কিন্তু একটা কক্ষপথ আছে মানে কিন্তু একটাই নেই, ওই কক্ষপথের মধ্যে কিন্তু একাধিক উপকক্ষ আছে। তাহলে সোমারফিল্ড কি বললেন? সোমারফিল্ড বললেন যে কক্ষপথগুলি একাধিক, এক বা একাধিক উপকক্ষ দিয়ে তৈরি হয়। আর এলটা কি করে? এই এলটা হচ্ছে উপকক্ষগুলিকে ডিনোট করে। মানে আমি যদি বলি যে 2 নম্বর কক্ষপথে কতগুলো উপকক্ষ আছে, আমি বলবো 2টো উপকক্ষ আছে। 3 নম্বর কক্ষপথে কতগুলো উপকক্ষ আছে, আমি বলবো 3টে উপকক্ষ আছে। 4 নম্বর কক্ষপথে কতগুলো উপকক্ষ আছে, আমি বলবো 4টে উপকক্ষ আছে। তাদের মান কি? কোয়ান্টাম নাম্বার 0, 1, 2, 3, কোয়ান্টাম নাম্বার 0, 1, 2, কোয়ান্টাম নাম্বার 0, 1। আচ্ছা, 1 নম্বর উপকক্ষে কতগুলো হবে? 0, মানে কি একটা উপকক্ষ আছে। তাহলে কি 1 নম্বর কক্ষপথ কি হয়েছে? একটা উপকক্ষ দিয়ে তৈরি। 2 নম্বর কক্ষপথ হচ্ছে কি 2টো উপকক্ষ দিয়ে তৈরি। 3 নম্বর কক্ষটা কি 3টে উপকক্ষ বা 3টে সাবসেল দিয়ে তৈরি। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই উপকক্ষগুলি নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে আছে সেটা একটু জানা দরকার আছে, মানে উপকক্ষের পজিশনগুলো কি করে আছে সেগুলো একটু জানবো। তাহলে এটা তুলে নাও, আমি নেক্সট চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই উপকক্ষগুলো কিভাবে বোরের কক্ষের চারিদিকে, মানে নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে এই উপকক্ষগুলো অবস্থান করছে, তার জন্য এই কোয়ান্টাম নাম্বারের ভিত্তিতে একটা ফর্মুলা সোমারফিল্ড দিলেন। তিনি বললেন যে n বাই কে, ঠিক আছে, n বাই কে, বা এটাকে তুমি বলতে পারো n বাই l প্লাস 1, তাই তো, কে ইকুয়াল টু l প্লাস 1। তাহলে এটা বলছে এটা সমান a বাই বি। এ বাই বি কোনটা? ওই যে এঁকেছিলাম। তাহলে কি যেটা বড় হবে, মানে এটাকে পরাক্ষ বা মেজর অ্যাক্সিস, সেটা কি, সেটার হাফকে বলা হয় এ, আর উপাক্ষ বা যেটা মাইনার অ্যাক্সিস তার হাফকে বলা হয় বি। তাহলে n বাই l প্লাস 1 সমান a বাই বি। ক্লিয়ার? আচ্ছা, এবারে বলছে যে যদি আমি বলি যে n এর মান যদি 1 হয়, তাহলে কীরকম দেখতে হবে? আমি যদি বলি তাহলে n এর মান আমি 1 বসিয়ে দিই। n এর মান 1-এর জন্য l এর মান কত? n যদি 1 হয়, l হচ্ছে 0, তাহলে কি 1 বাই 1 মানে a বাই বি। তাহলে কি a সমান b। আচ্ছা, এর যদি a সমান b হয়ে যায় তাহলে কি এটা তো একটা বৃত্ত হয়ে যাবে। একটা উপবৃত্তের একটা ফর্মই তো বৃত্ত। a সমান যদি b হয়ে যায়, অর্থাৎ এইটা সমান যদি এইটা হয়ে যায়, তাহলে কি এটা একটু বাড়িয়ে দেবো, তাহলে কি এটা একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে l ইকুয়াল টু 0 যে সাবসেল বা উপকক্ষ আছে
তার আকৃতি কি হবে? সার্কিউলার। তার শেপ কেমন হবে? সার্কিউলার। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কথা বলে দিই। এল সমান 0, 1, 2, 3, 4 এরকম হতে পারে। এল যখন 0 হবে তখন ওই সাবসেলটাকে আমি বলবো কি? এস, স্মল এস। এল সমান যখন 1 হবে তখন ওই সাবসেলটাকে আমি বলবো কি? স্মল পি। এল সমান যখন 2 হবে তখন সাবসেলটাকে বলবো কি? ডি। এল সমান যখন 3 হবে তখন সাবসেলটাকে বলবো আমি কি? এফ। এল সমান যখন জি হবে তখন সাবসেলটাকে আমি কি বলবো? 4 হবে তখন সাবসেল বলবো আমি জি। জির জিনিসপত্র দেখা যায় না, এফ অবধি দেখা মোটামুটি যায়। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে n = 4 কতগুলো উপকক্ষ আছে আর কি কি উপকক্ষ আছে, তাহলে আমি কি জানি যে যতগুলো কক্ষ থাকবে অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যতগুলো হবে ততগুলোই কি হবে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থাকবে। মানে কি? এল এর মান, এল থাকবে 4টে থাকবে। কি কি থাকবে? 0, 1, 2, 3। তার মানে এখানে কি কি উপকক্ষ আছে? এস, পি, ডি, এফ। অর্থাৎ বোরের মডেলের যে 4 নম্বর কক্ষপথটা ছিল সেই 4 নম্বর কক্ষপথে 4টি উপকক্ষ আছে। কি কি সেগুলো? এস, পি, ডি, এফ। ব্যাপারটা ক্লিয়ার তো? যদি 3 যদি হয়, এন এর মান যদি 3 হয়, নিজেরা করো, তাহলে এল কি হবে? এল এর মান হবে 0, 1, 2, মানে কি? এস, পি, ডি। অর্থাৎ বোরের যে 3 নম্বর কক্ষপথটা ছিল বা 3 নম্বর অরবিট ছিল সেই 3 নম্বর অরবিটে 3টে সাবসেল আছে বা 3টে উপকক্ষ আছে, সেগুলোর নাম কি? এস, পি, ডি। ক্লিয়ার? তাহলে এইভাবেই মোটামুটি উপকক্ষগুলো কি, কতগুলো উপকক্ষ আছে, কি কি উপকক্ষ আছে নিজেরা বের করতে পারবে। নিজেরা কোয়ান্টাম সংখ্যা বসাবে, বসিয়ে পরপর বের করে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এবার টপিকে ফিরে আসি। এবারে আমি এখন কি বের করছি যে এই উপকক্ষগুলো কেমন দেখতে হবে। এস, পি, ডি, এই যে এস, পি, ডি, এই উপকক্ষগুলো কেমন দেখতে হবে, তাই তো? আচ্ছা, প্রথমে আমি যেটা করলাম n = 1 মানে বোরের প্রথম নম্বর উপকক্ষ। আচ্ছা, আমি একদম ছকেই এখান থেকে করি, আবার করিয়ে দিয়ে। n = 1 মানে কি? বোরের প্রথম কক্ষ বা প্রথম অরবিট। এখানে এল এর ভ্যালু কত? 0। এল এর ভ্যালু 0 মানে কি? এটা কি? এস, এস সাবসেল, তাই তো? তাহলে এর আকৃতি কেমন হবে? তাহলে আমি বলবো কি? n/l+1, 1/0+1 মানে 1/1। এটা সমান কি? a/b। তাহলে a = b মানে এটা কেমন হবে? সার্কিউলার। সার্কিউলার। তাহলে এস যে সাবসেলটা ছিল তার সাইজ কেমন? এস এর সাইজ হচ্ছে বৃত্তাকার বা সার্কিউলার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বলি n = যদি 2 হয় তাহলে এল কি ভ্যালু হবে? 0 আর 1। 0 মানে কি? এস, তাই তো? 0 মানে হচ্ছে এস, 1 মানে পি, করিয়েছি এক্ষুনি আগে। তাহলে আমি প্রথমে 0টা করি। n এর মান 2, l এর মান 0। তাহলে কীরকম ফর্মুলা বসাই? n/l+1 মানে 2/l এর মান হচ্ছে 0+1 মানে 2/1 = a/b। 2/1 = a/b। আচ্ছা, এটা যে এই যে এসটা হয়েছে, এই উপকক্ষটার নাম কি হবে? যেহেতু n = 1, আচ্ছা উপকক্ষের নাম এভাবে লেখা হয়, এটা বলা হয়নি। উপকক্ষটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে n/l দিয়ে। একটা উপকক্ষকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? n/l দিয়ে। তাহলে এই যে উপকক্ষটা মানে এস এর সাইজ না, এই যে টোটাল যে উপকক্ষটা এসছে এর নামটা কি হবে? 1s, কারণ n এর মান 1, এস এর মান এই তোমার এল এর মান যেহেতু 0 ছিল, 0-র ক্ষেত্রে আমার এখানে কি হবে? এস, তাই তো? তাহলে কি 1s বলতে পারবো আমি এটাকে। তাহলে 1s এর সাইজ কেমন হয়েছে? সার্কিউলার বা বৃত্তাকার। আচ্ছা, এবার দেখি, তার মানে কি? এবার আমি 0 ধরেছি, তার মানে কি এটা কি উপকক্ষ হচ্ছে? আমার 2s হচ্ছে, তাই তো? 2 আর এল এর মান 0 মানে কি? এস, তাহলে কি 2s উপকক্ষ। দেখে কেমন হবে? দেখে দেখি, এখান থেকে কি আসছে?
এ ইকুয়াল টু 2b, অর্থাৎ এ এর সাইজটা বি এর কি দ্বিগুণ হচ্ছে, তার মানে সেটা তাহলে বৃত্তাকার থাকবে না, অর্থাৎ এরম হবে। এটা যদি এতটা হয় বিটা এর হাফ হবে, তাহলে 2s এর সাইজ কেমন হচ্ছে? ইলিপ্টিক্যাল, ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার, ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। হলো? বোঝা গেছে? ক্লিয়ার? পেজ উল্টাই। আচ্ছা, খুব আস্তে আস্তে বোঝাচ্ছি সোমারফিল্ড মডেল, খুব ডিটেলসে বোঝাচ্ছি কী কী হয় কী কী না হয়। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, হ্যাঁ। জিনিসগুলো এখন থেকে না বুঝতে পারলে ওই বৃত্তাকার উপবৃত্তাকার ওই মুখস্থই করতে হবে, আর কোনো কনসেপ্ট শেখা হবে না, তাহলে কিচ্ছু হবে না। ঠিক আছে, খুব ভালোভাবে জিনিসগুলোকে পড়তে হবে, শর্টকাটে কোনো কিছু হয় না। সস্তা অথচ ভালো কিছু কোনো দিন হতে পারে না, এটা সবসময় মাথায় গেঁথে নাও। ঠিক আছে, এটা আমাদের একজন স্যার বলেছিলেন, এনকেবি স্যার বলেছিলেন এটা। উনি বলেছিলেন কি, সস্তা অথচ ভালো কিছু হতে পারে না, সব কিছু ইন ডিটেলসে শেখো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি হচ্ছে, তাহলে তখন আমি কি এন ইকুয়াল টু 2 করলাম আর এল ইকুয়াল টু 0 করলাম, মানে এন এর মান ছিল 2, এল এর মান হয়েছিল 0 আর 1, তাহলে আমি এস মানে 2s আমি বের করতে পেরেছি। তাহলে এটা পি, তাহলে এন ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 1 মানে কি 2p। তাহলে 2pর সাইজটা বের করি আমি, কেমন হবে দেখতে, শেপটা কেমন হবে দেখতে বের করি। তাহলে দেখো, তাহলে কি ওই একই ফর্মুলা, এন বাই এল প্লাস 1 ইকুয়াল টু এ বাই বি। তাহলে এর মান 2, এল এর মান 1 প্লাস 1, তাড়াতাড়ি করে দিচ্ছি আমি, এ বাই বি। 2/2 কাটাকাটি হয়ে গেল, মানে কি এ ইকুয়াল টু বি। তাহলে এ ইকুয়াল টু বি মানে কি বৃত্তাকার, সার্কিউলার। তাহলে কি 2s এর সাইজ কেমন হচ্ছে? বৃত্তাকার। ঠিক আছে, ফটাফট তারপরে আরম্ভ হচ্ছে আমি। এন ইকুয়াল টু যদি 3 হয় কি হবে? এল ইকুয়াল টু 0, 1, 2। আচ্ছা 0 হচ্ছে, 0 ধরা মানে কি 3s, তাই তো? তাহলে 3sটা করি, তাহলে 3s এর ক্ষেত্রে কত? এন ইকুয়াল টু 3, এল ইকুয়াল টু 0, এটা 3s। আচ্ছা দেখি, তাহলে এন বাই এল প্লাস 1 সমান এ বাই বি, এন এর মান 3, 0 প্লাস 1 সমান 1, তাহলে কি এ ইকুয়াল টু 3b। অর্থাৎ এবারে কি দেখছি যে এর মানটা বি এর 3 গুণ, মানে এটা আর একটু এরকম হবে দেখতে। অর্থাৎ তুমি যখন ছবিটা এখন আঁকবে তখন কি এই যে জিনিসটা এর যেন 3 গুণ যেন এটা হয়, মানে একটু চেপটে আছে, এইখানেই আছে উৎকেন্দ্রতা, বা এইখানের এই কনসেপ্টটা আসে ইসেন্ট্রিসিটির। কার ইসেন্ট্রিসিটি, যার ইসেন্ট্রিসিটি বেশি হবে সে একটু বেশি চ্যাপ্টার টাইপের হবে আর কি, ওরকম আর কি। মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তুমি যদি করো, মানে আমি যদি বলি 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি যার ছোট হবে, অর্থাৎ এইটা যদি টোটাল ছোট হয় তাহলে এটা বড় হবে, ইটা বড় হবে, ইসেন্ট্রিসিটি সমান তো এটাই ছিল, তাই তো? তার মানে কি বি যদি ছোট হয় তাহলে কি ই বেশি হবে, বি ছোট হওয়া মানে কি এই টার্মটা ছোট হবে, তাহলে কি ই বেশি হবে। তার মানে যার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা যারা বেশি হবে সেটা কি, সেটা আরও বেশি এরকম চ্যাপ্টার টাইপের হতে আরম্ভ করবে, মানে কি এরম 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 চ্যাপ্টার টাইপের আরও হতে আরম্ভ করবে। তাহলে কি এখানে কি, এখানে হচ্ছে এ সমান 3b, এটাও কি, তাহলে এটা হচ্ছে কি ইলিপ্টিক্যাল। ভিজুয়ালাইজ করো, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি 3s হলো। এবারে আমি বলছি যে এন ইকুয়াল টু, এই যে এখান থেকে এন ইকুয়াল টু 3, এর মানে 1 ধরা হয়নি, তাহলে এর মানে 1 ধরি, তাহলে কি হবে 3p। তাহলে এন বাই এল প্লাস 1 সমান কত হবে 3/2 এ বাই বি। তার মানে কি হচ্ছে যে 2a সমান 3b, 2a সমান 3b হচ্ছে, তাই তো? 2a সমান 3b হওয়া মানে ব্যাপারটা কি, মানে কি, মানে ব্যাপারটা বলতে পারি যে এখান থেকে আমি যেটাকে বলে দিই 1.5 করে দিই, মানে খুব সুবিধার্থে আমি যদি এখান থেকে করে দিই, মানে কি এ ইকুয়াল টু 1.5b, এটাও তুমি লিখতে পারো। মানে কি তুমি এ কে যদি মানে বি কে যদি তুমি 1.5 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে এ, মানে কি এতটাও বেশি ইসেন্ট্রিসিটি না, তার মানে জিনিসটা হচ্ছে একটু এরম টাইপের হবে, এতটাও চ্যাপ্টা হবে না, তাই তো? তাহলে এই তাহলে এটাও কি, এটাও হচ্ছে তোমার ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট করছে কি, 1 হয়ে গেছে, এবার তাহলে 2টা বাকি আছে, তাহলে কি এন ইকুয়াল টু 3
আর এল ইকুয়াল টু 2, এটাই বাকি আছে। 2 মানে কি, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, তাহলে কি কত ডি, 3D। তাহলে 3Dটা কেমন হবে দেখি, এন বাই এল প্লাস 1 সমান এ বাই বি। তাহলে এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 2, 2 প্লাস 1 সমান 3, ওই মানে কি এ ইকুয়াল টু বি, মানে কি বৃত্তাকার, সার্কিউলার। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 3D হচ্ছে বৃত্তাকার, বাকিগুলো কি হচ্ছে, বাকিগুলো হচ্ছে উপবৃত্তাকার। ক্লিয়ার? তাহলে তোমাদের যেটা হোম টাস্ক থাকবে, হোম টাস্ক হচ্ছে ছবিগুলো নিজেরা বাড়িতে আঁকবে, যে এন ইকুয়াল টু 1 হলে, এন ইকুয়াল টু 2 হলে, 3 করে দিয়েছে, এন ইকুয়াল টু 4 হলে, এই তিনটের ক্ষেত্রে যে মানে তোমার সাবসেলগুলো আসবে, যে সাবসেলগুলো আসবে তাদের শেপ কেমন হবে, বাড়িতে আঁকতে পারবে, শেপ কেমন হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তুলে নাও, আমি পেজ উল্টাই, পজ করো, তুলে নাও, পেজ উল্টাই আনি। অর্থাৎ আমি এবার ব্যাপারটাকে এরকমভাবে লিখতে পারি যে ধরো আমার এই দিক বরাবর আমার ধরো এনার্জি আছে, এদিক বরাবর আমার এনার্জি আছে, মানে কি এনার্জি এদিক বরাবর আস্তে আস্তে বাড়ছে। তাহলে কি সব থেকে নিউক্লিয়াসের কাছে যে থাকে তার এনার্জি সব থেকে কম হয়, মানে এন ইকুয়াল টু 1, তারপরে কি এন ইকুয়াল টু 2, তারপরে কি এন ইকুয়াল টু 3, তারপরে কি এন ইকুয়াল টু 4। আচ্ছা এন ইকুয়াল টু 1 হলে এল এর মান কত হবে, এল এর মান হচ্ছে হবে 0। তাহলে কি এর, আমি বললাম কি এর একটা উপকক্ষ আছে। এন ইকুয়াল টু 2 হলে এল এর মান কত হবে, 2, মানে এই একটা উপকক্ষের নাম কি হবে, এটা হচ্ছে 1s, কারণ এল 0 মানে এস, এন ইকুয়াল টু 1s। এটা তাহলে 2 আছে মানে কি, এন ইকুয়াল টু 2 মানে কি এল ইকুয়াল টু 2, কত মানে 0 আর 1, তাই তো। তাহলে আমি এটা করে দিই যে এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে 1, 0 মানে কি এটা 2s, এটা হচ্ছে 2p। আচ্ছা এন ইকুয়াল টু 3 মানে কি, 3টে আছে, 1 2 3, মানে কি 0 1 2, মানে কি 3s 3p 3d। আচ্ছা এন ইকুয়াল টু 4 মানে এর মধ্যে কতগুলো উপকক্ষ আছে, 4টে, 1 2 3 4, অর্থাৎ 0 1 2 3 এল এর মান আর কি। তাহলে এক্ষেত্রে এল এর মান হচ্ছে 3টে, এল হচ্ছে এল এর মান হচ্ছে মানে তোমার বেসিক্যালি কতগুলো আছে এল এর মান না, বেসিক্যালি এটা এইভাবে করি, এল এর মান হচ্ছে তোমার 0 1, এল এর মান 0 1 2, এল এর মান 0 1 2 3। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি 4s, এটা হলে 4p, এটা হলে 4d, এটা হলে 4f, তাই তো। অর্থাৎ এই যে 4 নম্বর যে উপকক্ষটা দেখতে পাচ্ছ, তাহলে কি এই 4 নম্বর কক্ষপথটা কতগুলো উপকক্ষণে তৈরি আছে, 4টি উপকক্ষণে তৈরি আছে, 4s 4p 4d 4f। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করাচ্ছি, এবার করাচ্ছি যেটা যে কিভাবে এই যে উপকক্ষগুলো কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে বিস্তৃত আছে, একটু দেখিয়ে দিই কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে এই ব্যাপারটা থাকে। আচ্ছা দেখো আমি বললাম যে ধরো নিউক্লিয়াসটা আমি প্রথমে এঁকে দিচ্ছি, এই একটা তোমার ধরো নিউক্লিয়াস। আচ্ছা আচ্ছা আমি কোনটা করিয়েছি বলো দেখি, আমি করিয়েছি মনে হয় তোমার, আমি করিয়েছি এন ইকুয়াল টু 3 করিয়েছি, তাই তো। তাহলে এন ইকুয়াল টু 3 খাতাটা তোমরা নিজেরা খাতাটা তোমরা উল্টাও। এন ইকুয়াল টু 3 তে দেখো কি কটা থাকে, 3টে থাকে উপকক্ষ, একটা কি 3s যেটা কি ইলিপ্টিক্যাল, একটা কি 3p যেটা হচ্ছে ইলিপ্টিক্যাল, একটা কি 3d যেটা হচ্ছে সার্কুলার। ঠিক আছে, তাহলে আমি এই 3টেকে আমি আঁকার চেষ্টা করছি। আচ্ছা দেখো 3s যেটা ছিল ইলিপ্টিক্যাল, তার কি তার ইসেন্ট্রিসিটি বা তার উৎকেন্দ্রতা হচ্ছে অনেক বেশি, তাহলে সে কিভাবে থাকবে,
এই অর্থাৎ n ইকুয়াল টু 3 হলে ওই n ইকুয়াল টু 3-এর মধ্যে যে উপকক্ষগুলো আছে, কি কি উপকক্ষ, 3s 3p 3d, এই তিনটের আমি অবস্থান দেখাচ্ছি নিউক্লিয়াসের চারিদিকে। তাহলে 3sটা কি, 3sটা হচ্ছে ছিল ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার এবং তার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা খুব বেশি ছিল, মানে সেটা একটুখানি চ্যাপ্টা টাইপের হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি 3d, তার কি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা তার একটু কি ছিল, কম ছিল, তাহলে সেটাও কিন্তু উপবৃত্তাকার ছিল। তাহলে কেমন করে আঁকছি আমি এটাকে, ইটস লাইক এরম হলো। আর 3D কেমন ছিল, 3D ছিল কিন্তু বৃত্তাকার। তাহলে 3Dটাকে আমি তাহলে বুঝতে পারলে, তাহলে n ইকুয়াল টু 3 মানে যেটাকে বোরে যেটাকে আমি 3 নম্বর কক্ষপথ বলছিলাম, সেই 3 নম্বর কক্ষপথের মধ্যে এরকম তিনটে উপবৃত্তাকার না, বেসিক্যালি বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, তিনটে বেসিক্যালি সাবসেল আছে, সেই সাবসেলগুলো নিউক্লিয়াসের চারিদিকে এইভাবে অবস্থান করছে। ক্লিয়ার? তোমরা বাড়িতে n ইকুয়াল টু 4 অর্থাৎ 4s 4p 4d 4a এই চারটের প্রথমে শেপ বের করবে কীরকম দেখতে, বের করে নিউক্লিয়াসের চারিদিকে কীভাবে থাকবে সেটা নিজেরা এঁকে একটা হোমওয়ার্ক টাইপের নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার কিছু কথা হচ্ছে, যেটা হচ্ছে যে তোমার যে অরবিটটা আছে তার মধ্যে কি থাকে, সাবসেলস থাকে বা অরবিটাল থাকে, এগুলোকে কি বলা হয়, সাবসেলস। সাবসেলস বা তুমি এটাকে বলতে পারো অরবিটালও বলতে পারো, অরবিটালসই ম্যাক্সিমাম বলে, আমি সাবসেলস বলছি, অনেকে ম্যাক্সিমাম সময় অরবিটালসও বলে। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু 0 হলে আমি কি পাচ্ছি, এল ইকুয়াল টু 0 1 2 3 হলে কি পাচ্ছি, এস পি ডি এফ। এবারে এস পি ডি এফ যে অরবিটালগুলো আছে, এই অরবিটালের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতার যে অর্ডার, তাহলে আমি বলে দিই অর্ডার অফ ইসেন্ট্রিসিটি, নর্মালি এদের অর্ডার অফ ইসেন্ট্রিসিটি হয় এস ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন ডি ইজ গ্রেটার দেন এফ। ঠিক আছে, আচ্ছা, যদি এরম যদি হয়, যার ইসেন্ট্রিসিটি বেশি হবে তার ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার, ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার তার বেশি হবে। তাহলে কার বেশি হবে, এস ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন ডি ইজ গ্রেটার দেন এফ। এবার আমি বললাম ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ারটা কি, ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ারটা কিছুই না, বলছি নিউক্লিয়াসের কাছে যে অরবিটালটা সব থেকে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে তার কি হয়, ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ারটা বেশি। অর্থাৎ এক কথায় কি, নিউক্লিয়াসের কাছাকাছি যে অরবিটালটা থাকে তার পেনিট্রেটিং পাওয়ার বেশি হয়। নিউক্লিয়াসের কাছাকাছি সব থেকে কোন অরবিটালটা থাকে, এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালে কি পেনিট্রেটিং পাওয়ার বেশি হবে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। ক্লিয়ার? আচ্ছা, পেনিট্রেটিং পাওয়ারে যখন কথা এলো তখন আরেকটা কথা এসে যায়, যেটা বলা হয় আবরণী ক্ষমতা বা শিল্ডিং ইফেক্ট কার বেশি হয়, এস ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন ডি ইজ গ্রেটার দেন এফ। আচ্ছা, এই জিনিসটা কি, আবরণী ক্ষমতা বা শিল্ডিং ইফেক্ট ব্যাপারটা কি, কিছুই না। ধরো এস যদি নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, তাহলে এসে যে ইলেকট্রনটা ঘুরছে সে নিউক্লিয়াসের কাছাকাছি আছে। এবারে ধরো যে তুমি ধরো এখানে তোমার কি বলা যায়, ধরো একটা তোমাদের বিখ্যাত কোনো একটা, ধরো আমি বললাম যে ধরো দেব, আচ্ছা দেব কি সবার পছন্দের জানি না, ধরো দেব এসছে তোমাদের পাড়ায় দেখা করতে, দেবকে ঘিরে সবাই তোমরা দাঁড়িয়ে গেছো, এই এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আবার এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। এবার ধরো দেব আমাদের অটোগ্রাফ দিচ্ছে,
তাহলে যারা পাশাপাশি আছে দেব তাদের সঙ্গে কথা বলতে পারবে, তাদেরকে অটোগ্রাফ দিতে পারবে। কিন্তু যারা দূরে আছে তাদেরকে তো দেব দেখতেই পাচ্ছে না, তাহলে দেব কী করে তাদেরকে অটোগ্রাফ দেবে বা কথাবার্তা বলতে পারবে? তাহলে ব্যাপারটা কি, যারা কাছাকাছি আছে তারা দেবকে সিল্ড করে রেখেছে, অর্থাৎ দেবের কাছাকাছি এরা আছে বলে এরা কি করছে, এরা কি করছে, দেবের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে না, কারণ এরা কাছাকাছি আছে, ভিড়ে এরা কাছাকাছি আছে, তাই দেব এদের সাথে ইন্টারাক্ট করছে। ঠিক সেম নিউক্লিয়াসের কাছাকাছি যে অরবিটাল থাকবে, সেই অরবিটালের যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো কি নিউক্লিয়াসের সঙ্গে খুব ভালোভাবে ইন্টারাক্ট করবে, মানে নিউক্লিয়াসের সঙ্গে তাদের আকর্ষণ বলটা খুব ভালো হবে, ইন্টারাকশন ভালো হবে। এবার যে এই যে ইলেকট্রনগুলো যে অরবিটালে আছে, এবার এই যে অরবিটালগুলো যেগুলো আছে, তাহলে কি এগুলো কি এর থেকে দূরে আছে? নিউক্লিয়াসের কাছাকাছি সব থেকে এস থাকে, তারপরে কি থাকে পি, তারপরে ডি, তারপরে এফ। তাহলে এরা দূরে দূরে আছে, তাহলে এদের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারাকশনটা ভালোভাবে করতে পারছে না। তার মানে অ্যাজ ইফ এই যে কাছে আছে সে কী করছে, একটা আবরণ করে দিচ্ছে, নিউক্লিয়াসের চারদিকে একটা আবরণ তৈরি করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওই নিউক্লিয়াসের সঙ্গে বাকি যে অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে তাদের ইন্টারাকশন কম হচ্ছে। তাহলে যেহেতু কাছাকাছি যেহেতু এস থাকে, তাহলে এস বেশি পরিমাণে আবরণ বা শিল্ড করতে পারবে, তাই আবরণী ক্ষমতা বা শিল্ডিং ইফেক্ট এস ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন ডি ইজ গ্রেটার দেন এফ। ক্লিয়ার? এই ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, আমি পেজ উল্টাচ্ছি এবার। আচ্ছা, এবার দেখো, এবার আমি আসল কাজে চলে আসি। মোটামুটি সোমারফিল্ডের মডেলটা আমি বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা ছোট্ট একটা পয়েন্ট আছে সেটা বলে দিই আগে। সেটা ব্যাপারটা হচ্ছে কি, যে অরবিটালের প্রিসিশনাল মোশন, কি প্রিসিশনাল মোশন অফ অরবিটালস বা উপকক্ষের প্রিসিশনাল মোশন। আচ্ছা, প্রিসিশনাল মোশন বাংলা আমি জানি না, বাংলা যদি কিছু থাকে তো থাকবে, হ্যাঁ, আমি ঠিক বাংলাটা জানি না প্রিসিশনাল মোশনের বাংলাটা। আচ্ছা, অপসরণ বলতে পারি। মানে আমি বলতে পারি যে উপকক্ষের অপসরণ। কিছুই না, দেখো তুমি তাহলে উপকক্ষ, মানে তোমার উপকক্ষগুলো বা অরবিটালগুলো কেমন দেখতে হয়, উপবৃত্তাকার, তাই তো? তাহলে ধরো এরকম একটা দেখতে, ঠিক পৃথিবী আর সূর্যের মতো না। আচ্ছা, পৃথিবীর অপসুর অনুসুর মনে আছে, যে পৃথিবী যদি সূর্যের কাছাকাছি আসে তখন তাকে কি বলা হয়, মনে হয় অনুসুর বলে মনে হয়, তাই তো? আর পৃথিবী যখন দূরে চলে যায় তখন কি অপসুর বলে। অনুসুর যখন চলে আসে তখন কি পৃথিবীতে দিন আর রাতটা ছোট হয়ে যায় না, মানে খুব তাড়াতাড়ি, মানে দিন রাত খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে পৃথিবী যখন সূর্যের কাছাকাছি আসে তখন কি পৃথিবীর বেগ বা ভেলোসিটি, মানে পৃথিবী যে অক্ষতে ঘুরছে সেটা বেড়ে যায়, ঠিক আছে? ঠিক ইলেকট্রনও ঠিক এরকমই। ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে দূরে থাকে তখন ইলেকট্রনের স্পিড লো হয়, কম হয়। আর ইলেকট্রন যখন নিউক্লিয়াসের কাছাকাছি আসতে আরম্ভ করে তখন ইলেকট্রনের স্পিড হাই হয়ে যায়। তাহলে এই যে মোশনটা, ইলেকট্রন যে এইভাবে ঘুরছে, এই ইলেকট্রনের যে মোশনের জন্য না, এই যে টোটাল যে তোমার এই অরবিটালটা আছে এরও একটা মোশন লক্ষ্য করা যায়। সেই যে মোশনটা হয় তাকে বলা হয় কি প্রিসিশনাল মোশন, ঠিক আছে? এটা তোমাদের কোনো অ্যানিমেশন থাকলে বোঝানো যেত, কিন্তু আমার কাছে এখন অ্যানিমেশন নেই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে যদি তোমার নিউক্লিয়াসটা থাকে, ঠিক আছে, তাহলে অরবিটালগুলো কেমন ঘুরবে জানো তো, এইরকম। ধরো প্রথম ধরো এইভাবে আছে, মানে ও কি করে থেকে নিজের মতো করে ঘুরে যাচ্ছে অরবিটালগুলো, এইভাবে 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 ঘুরে যাচ্ছে। তারপর ধরো অরবিটালটা এরমভাবে ঘুরে গেল, তারপরে ধরো অরবিটালটা এরমভাবে ঘুরে গেল, তারপর ধরো অরবিটালটা এরমভাবে ঘুরে গেল, তারপর ধরো অরবিটালটা এইভাবে ঘুরছে। মানে এইভাবে অরবিটালটা ঘুরতেই আছে। এই যে অরবিটাল যে এই যে মোশনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে সেন্টারে রেখে অরবিটালের যে এই মোশনটা, এই মোশনটাকে বলা হয় অরবিটালের প্রিসিশনাল মোশন বা অরবিটালের কি অপসরণ, উপকক্ষের অপসরণ বা প্রিসিশনাল মোশন, ঠিক আছে? তাহলে মোটামুটি এই কটাই ছিল সোমারফিল্ড মডেলের ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার সোমারফিল্ড বোরের কোন জিনিসটাকে ভায়োলেট করে দিয়েছিল? বোর বলেছিল কি যে
আমি এইচ আলফা লাইন পেয়েছি, এইচ বিটা লাইন পেয়েছি, এইচ গামা লাইন পেয়েছি। কিন্তু যখন উচ্চ তোমার আণুবীক্ষণিক উচ্চ মানে হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে যখন তুমি দেখলে যে ওই এইচ আলফা লাইনটাও 3টে লাইনে ভেঙে যাচ্ছে, তার কারণটা কি? কারণটা নর্মাল, এতক্ষণ যা বললাম। এইচ আলফা মানে কি? যে ইলেকট্রন 3 থেকে 2 আসবে, তাই তো? আচ্ছা, নর্মাল আমি 3 থেকে 2 আমি দেখাচ্ছি। ধরো, আচ্ছা, তাহলে আমি 2 নম্বর এটা এঁকে দিই। তাহলে এন ইকুয়াল টু, ধরো এখানে 2, আচ্ছা এদিকে এনার্জি, হ্যাঁ এদিকে এনার্জি বাড়ছে, আর ধরো এখানে এন ইকুয়াল টু 3। আচ্ছা, এন ইকুয়াল টু 2-র জন্য কতগুলো উপকক্ষ থাকবে? দুটো কক্ষ মানে দুটো উপকক্ষ, একটা 0 একটা 1। তাহলে করে দিই আমি। তাহলে এটা কি? এল ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু 1, আর এন ইকুয়াল টু 3-এর জন্য 3টে থাকবে, 1 2 3। তাহলে এল ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু। এবার চিন্তা করো, একটা ইলেকট্রন যদি 3 থেকে 2 যদি জাম্প করে, তাহলে ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, 3 জায়গায়। কারণ এই কক্ষপথে আছে, মানে কোন জায়গায় আছে তো জানি না আমি। এই কক্ষপথের মধ্যে যে কোনো একটা উপকক্ষে ইলেকট্রনটা থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তাহলে ধরো সে প্রথমে ধরো সে একটা ট্রানজিশন করলো, বললাম এখান থেকে ধরো এখানে ট্রানজিশনটা করলো, ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম্প করলো, একটা লাইন পাবো। আচ্ছা, ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম্প করলো, আরেকটা লাইন পাবো। আচ্ছা, ইলেকট্রনটা আমি এরকম বললাম যে ধরো এখান থেকে এখানে জাম্প করলো, একটা লাইন পাবো। আবার এখান থেকে এখানে জাম্প করলো, আরেকটা লাইন পাবো। আবার বললাম কি ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম্প করলো, একটা লাইন পাবো। এখান থেকে এখানে জাম্প করলো, আরেকটা লাইন পাবো। তাহলে টোটাল কতগুলো লাইন পাচ্ছি? 1 2 3 4 5 6। অর্থাৎ এইচ আলফা যে লাইনটা ছিল সেটা যদি এরম যদি ইলেকট্রন যদি এভাবে যদি নামতো, তাই তো? কারণ 3টে আছে, 3টে থেকে 2টো স্বভাবে নামতে পারে। তাহলে এভাবে যদি ইলেকট্রনটা নামতো, তাহলে কি আমি এইচ আলফা লাইনটাকে যখন আমি হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে ফেলেছি, তখন সেখানে 6টা লাইন বার কথা ছিল, 1 2 3 4 5 6টা, এরকম ক্লোজলি স্পেসড লাইন পার কথা ছিল 6টা। কিন্তু আমি এইচ আলফায় কটা লাইন পাচ্ছি? আমি এইচ আলফায় পাচ্ছি 3টে লাইন। এইচ আলফা লাইনটা হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপ যখন দেখলাম এইচ আলফাটা 3টে লাইনে হচ্ছে, নাকি 6টা লাইনে। তাহলে হওয়া তো উচিত ছিল সোমারফিল্ড মডেল থেকে 6টা লাইন, হচ্ছে না কেন? না, এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যেরম সেরম ট্রানজিশন কিন্তু হতে পারে না, এর একটা সিলেকশন রুল আছে। কি? একটা সিলেকশন রুল, যেটা সোমারফিল্ড দিয়েছিলেন। সোমারফিল্ড বললেন কি, ডেল্টা এল ইকুয়াল টু ±1। আচ্ছা, ডেল্টা এল মানে কি? মানে এই এল আর এই এল যেখান থেকে ইলেকট্রনটা ট্রান্সফার করছে সেখানে এল এর মান যত হবে, যেখানে ট্রান্সফার করছে সেখানে এল এর মান কত হবে। এই দুটো যদি মাইনাস করি, সেটা যদি +1 বা -1 হয়, তাহলেই কিন্তু ট্রানজিশনটা সম্ভব। তাহলে দেখো দেখি, আমি প্রথম বললাম এই লাইনটা ধরো 2 থেকে 0-তে এসছে। দেখো 2 থেকে 0-তে এসছে মানে কি 2 - 0 = 2 হবে? +-1-এর মধ্যে হচ্ছে না, হচ্ছে না। তাহলে কি এই লাইনটা বাদ, এই লাইনটা পাওয়া যাবে না। আচ্ছা, নেক্সট দেখো 1 থেকে 1 মানে কি ডেল্টা কত হচ্ছে? 0 হলে কি পাওয়া যাবে? না, 0 হলেও পাওয়া যাবে না, +-1 হতে হবে, +1 বা -1। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এটা 1 থেকে 0 মানে 1 - 0 মানে কি 1 হচ্ছে, +1 আছে এখানটায়, মানে এই লাইনটা হবে। আচ্ছা, এবারে 2 থেকে 1 2 - 1 মানে 1, তাহলে এই লাইনটাও হবে, দেখো +1-এ আছে। আচ্ছা, 0 থেকে 1 মানে 0 - 1 মানে কি -1 হচ্ছে, তাই তো? 0 থেকে 1 হলে কি ডেল্টা এর মান কত হবে? -1 আছে, +-1 মানে -1 আছে, তাহলে এই লাইনটাও হবে। আচ্ছা, আরেকটা কি 0 থেকে কোথায় গেল এটা? এক সেকেন্ড, এটা তোমার এসছে 0 থেকে
জিরোতে, তাই তো? আচ্ছা এদিকে সবগুলো করা হয়েছে, 1 থেকে 0, 1 থেকে 1, আর এটা তোমার কত হচ্ছে এল ইকুয়াল টু 0 থেকে 0, 0 থেকে 0 মানে কি ডেল্টা এল সমান 0, মানে এটাও হবে না। তাহলে কত লাইন পাওয়া গেল এখানটায়? দেখো 1টা 2টো 3টে, এই জন্যই এইচ আলফা ছিল 3টে লাইন পাওয়া গেছিল। তাহলে ক্লিয়ার হলো? তাহলে সোমারফিল্ড কী করলো? সোমারফিল্ড হচ্ছে বোরের যে 3টে যে তুমি লাইন এইচ আলফাকে ভেঙে যে 3টে লাইন পেয়েছিলে উচ্চ রেজলিউশন যন্ত্র, হাই রেজলিউশন স্পেকট্রোমিটারে, সেটা কি হলো? সেটা হচ্ছে বোর দেখিয়ে দিল যে কীভাবে হচ্ছে, সোমারফিল্ড দেখিয়ে দিল যে কীভাবে হচ্ছে তার সিলেকশন রুল দিয়ে এবং তার উপকক্ষ বা অরবিটালের কনসেপ্ট দিয়ে। ক্লিয়ার? ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হলো? আচ্ছা এবারে হয়ে গেছে? তাহলে পজ করো, আমি উল্টে দিই। আচ্ছা এবারে এই যে মডেলটা, এই মডেলটাও কিন্তু ঠিকঠাক নয়, কারণ এই মডেলে একমাত্র বোরের একটা ত্রুটি, যেটা কি, যে ক্লোজলি স্পেস যে 3টে লাইন পাচ্ছে ওই লাইনের ব্যাপারটাই কিন্তু ক্লিয়ার করলো, বাকি কিছু কি ক্লিয়ার করেছে না? বাকি কি ক্লিয়ার করতে পারলো না? তাহলে কি আমি লিখে দিই, লেখা কিছু নিয়ে বইতেও আছে, লিমিটেশন অফ সোমারফিল্ডস মডেল। ও তো একটা জিনিসই ক্লিয়ার করলো, কোন জিনিসটা ক্লিয়ার করলো? যে 3টে লাইন যে ওখান থেকে এসছে ওইটাকেই ও সোমারফিল্ড মডেল হচ্ছে এক্সপ্লেন করলো, ঠিক আছে? আর কি, ও কিন্তু জিমান ইফেক্ট, স্টার্ক ইফেক্ট কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। পেন কোথায় গেল? এক সেকেন্ড, তাহলে কি আমি লিখে দিই, ক্রস করে দিই কোনগুলো এক্সপ্লেন করতে পারেনি। কি, জিমান ইফেক্ট, স্টার্ক ইফেক্ট, এগুলো কিন্তু ও এক্সপ্লেন করতে পারেনি। ক্রস করে দিলাম, বইতে আছে, ভালো করে ওগুলো বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা আর কি, হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, কারণ যতই সোমারফিল্ড যাই করুক না কেন, তাও সোমারফিল্ড কিন্তু তোমার ওটাকে কিন্তু মানে বেসিক্যালি বোরের মডেলটাকে মডিফিকেশন করেছে, মানে কি ওখানে ও পরমাণুটাকে কিন্তু কণাই ধরেছে, ও কিন্তু ওয়েভ কিন্তু ধরেনি, তরঙ্গ ধরেনি। তাহলে কি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, কিন্তু তিনি এইখান থেকে কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের কোনো ভ্যালিডেশন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আরও অনেক আছে, তুমি মোটামুটি বই দেখে এগুলো করতে পারবে, ঠিক আছে? বই দেখে, সব বইতেই তোমার লেখা আছে সব কিছু যা যা আছে ওখানটায়। মোটামুটি এই দুটো পয়েন্ট মোটামুটি উনি এই মডেল থেকে এক্সপ্লেন করতে পারেন। তার মানে কি, এই মডেলটাও কিন্তু একটা ফেলিয়ারের জায়গায় পৌঁছে গেছিল। কিন্তু এই মডেলটা কী করেছিল, তোমাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা উপকক্ষের কনসেপ্ট, মানে তোমার যে অরবিটাল, সেই অরবিটালের কনসেপ্ট বা সাবসেলের কনসেপ্ট কিন্তু এই মডেলটা কিন্তু দিয়ে গেছিল, ঠিক আছে? নেক্সট দিন আমি কী করবো, নেক্সট দিন হচ্ছে জিমান ইফেক্টটা কী, স্টার্ক ইফেক্ট, জিমান ইফেক্ট, মেনলি জিমান ইফেক্ট এক্সপ্লেন করবো ব্যাপারটা কী হচ্ছে। আচ্ছা জিমান ইফেক্ট এক্সপ্লেন করার পর আমি ঢুকে যাব একদম কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, অর্থাৎ যেটা এখন আধুনিক মডেল যেটা হয়েছে আমাদের, যেটা আমরা এখন ফলো করি, সেই মডেলটা কি সেটা আমি একদম কমপ্লিট ঢুকে যাব। তাহলে চলো আজকে এই অবধি, চলো।